পরের হাতে তামাক খেয়ে আমি দল করব না জানিয়েছি, তৃণমূল দল করব না জানিয়েছি। এতদিন আপনার মনে হয়নি যখন দলটা হেরে গেল তখন মনে হলো পাপ করেছে? আমি একজন একমাত্র পৌর প্রতিনিধি যে 124 বার আমি বিব্রত করেছি মাননীয় মহানাগরিককে। আমার বিধায়ক বলছেন আমার স্বামী এনসিপিআইতে গেলে, আমি এখনো কালীঘাটপন্থীতে আছি, কিন্তু উত্তর কলকাতার সভাপতি কুণাল ঘোষ বলছেন তার সাথে যোগাযোগ করা যায়। আমাদের একটা উত্তর কলকাতার কাউন্সিলরদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের অ্যাডমিন এখনো, মানে আমি যেদিন দল ছেড়েছি তার আগে পর্যন্ত অ্যাডমিনে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু অন্য দলে চলে গেছেন এনসিপিআই তে। ক্রিকেট, সিএবি, এই না আজকে আমাদের অতিথি, এই ক্রিকেট, সিএবি এই নামগুলো যখন প্রকাশ্যে ভালো করে সবার মধ্যে খুব চর্চিত ছিল, তখন থেকে আজকের আমাদের অতিথির নাম পরিচিত। একটু জটিল হয়ে গেল ভূমিকাটা। বিশ্বরূপ দে, সরাসরি নামই আসি। বিশ্বরূপ দে নামটা বোধহয় প্রথম প্রকাশ্যে এসেছিল এই ইডেন, সিএবি এইসব ক্ষেত্রে, কারণ তিনি সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ, পরবর্তীকালে রাজনীতিতে তৃণমূলের কাউন্সিলর, আর বর্তমানে অতি সম্প্রতি গত 3-4 দিন ধরে তিনি বোধহয় আরেকটা কারণে এখন খবরের শিরোনামে। তিনি তৃণমূলের, বলা ভালো কালীঘাটপন্থী তৃণমূলের সেই বিক্ষুব্ধ দলত্যাগী এক নেতা। আমরা বেঈমান নই, সেই ব্যানার পোস্টারে আলোচনার মঞ্চ থেকে বেরিয়ে এসেই লোকে বলছেন, সমালোচকরা বলছেন তার নাকি বোধোদয় হয়েছে, তিনি তৃণমূল ছেড়েছেন। আজকে আমাদের অতিথি সেই বিশ্বরূপ দে। দাদা নমস্কার। সরাসরি প্রশ্নে আসি, আপনার কি সেই আমরা বেঈমান নই সেই পোস্টারের, ব্যানার পোস্টারের পাশ মঞ্চ থেকে বেরিয়ে এসে আপনার বোধোদয় হলো যে আপনি বেঈমান নন বা আপনি বেঈমান, সেই তাই জন্য কি দল ছেড়ে বেরিয়ে এলেন? কেন তৃণমূল ত্যাগ করলেন কেন? দেখুন, এর জন্য অনেকগুলো কারণ আছে। প্রথমেই বলি, আমি নোভোটেল হোটেলে ঋতব্রত বাবুদের তৃণমূলের সভাতেও গেছিলাম, সেখানকার পরিবেশ দেখেছি, সেখানকার সবকিছু বুঝেছি। আবার রামমোহন হলে আমি বেঈমান নই শীর্ষক কর্মী সভাতেও গেছিলাম, বুঝেছি, তারপরে আমার সিদ্ধান্ত নিয়েছি। এমন নয় যে শুধু মিডিয়াতে দেখে, এমন নয় যে শুধু তৃণমূলের খারাপ সময় হয়েছে বলে বা পরের হাতে তামাক খেয়ে আমি দল করব না জানিয়েছি, তৃণমূল দল করব না জানিয়েছি। আমি সবকিছু জেনে বুঝে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর এটা তো সত্যি কথা যে বেঈমানি কেন করব, অকৃতজ্ঞ কেন হব। আমি যখন দলের টিকিট পেয়েছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছিলেন। খেলার মাঠ থেকে এসে সরাসরি রাজনীতিতে এসেছিলাম, টিকিট পেয়েছি, পৌরসভায় পৌর প্রতিনিধি হয়েছি এবং নিজের সাধ্য মতো চুটিয়ে কাজ করেছি। ফলে অকৃতজ্ঞ তো নই আমি এবং বেঈমানও নই, আমি কাজ করেছি। কিন্তু আমার মনে হয়েছে যে দল আমার মূল্যায়ন করেনি, ফলে কোথাও না কোথাও তো থামতে হবে। আর আমি হার্ডকোর পলিটিশিয়ান নই, আমি খেলার মাঠ থেকে মাঠ করতে করতে সবুজ ঘাসের মধ্যে দিয়ে পলিটিক্সে এসে পড়েছিলাম। কোভিড না এলে হয়তো সেটাও হতো না। কোভিড কালে কিছু কাজ করার সুবাদে পলিটিক্সে আসা, পৌর প্রতিনিধি হওয়া, তো সবকিছু বোধহয় এখন একটা এমন একটা সময় এসছে যে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এতভাবে বিভক্ত হয়ে পড়েছে যে এখন সেখানে এক জায়গায় যাব, আরেক জায়গার লোক ক্ষুব্ধ হবে, আবার আরেক জায়গায় গেলে অন্য লোক আমার সম্বন্ধে বিরূপ বলবে, ফলে কোথাও না কোথাও থামতে হবে। সেই কারণেই আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস বা জোড়াফুল আর করবো না। সবাইকে থ্যাংক ইউ বলেছি, যাদের সাথে এতদিন দল করেছি, আমার সহকর্মী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলেছি যে আর আমি এই দলটা করব না। আপনি যেদিনকে দল ছাড়লেন, তৃণমূল ছাড়লেন, সেদিনকে রাতে একটা ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে আপনি বললেন যে আপনার নাকি অনেক ভুল করেছেন বা পাপ করেছেন, সেই প্রায়শ্চিত্ত করবেন। এতদিন মনে হয়নি, প্রায় 4.5 বছর যে দলটার সঙ্গে ছিলেন, কাউন্সিলর হয়েছেন, এতদিন আপনার মনে হয়নি যখন দলটা হেরে গেল তখন মনে হলো পাপ করেছেন? ঠিকই বলছেন, কিন্তু আগের ইতিহাসটা আপনি জানেন না। কারণ আপনারা যারা সাংবাদিক তারা সব খবর সংগ্রহ করতে ব্যস্ত থাকতেন ওপর স্তরে, উচ্চ স্তরের নেতারা কি করলেন, কি খেলেন, কোথায় গেলেন, কি বললেন। কিন্তু আমরা যারা গ্রাউন্ড লেভেলের কর্মী, এই পৌর প্রতিনিধি বলুন, পঞ্চায়েত বলুন, এরা তো গ্রাউন্ড লেভেলে কাজ করেন, এদের খবর আপনারাও রাখতেন না। কলকাতা পৌরসভায় আমি একজন পৌর প্রতিনিধি, এই 4.5 বছরে নিরন্তর প্রশ্ন করে গেছি, কেন, কি বৃত্তান্ত, এটা কেন হলো, এটা ভুল, ইন হাউস এই কোশ্চেনগুলো কিন্তু মেয়র সাহেবকে করেছি, বারবার বিব্রত করেছি,
তিনি বিরক্ত হয়েছেন। এই কাজগুলো না সাধারণত বিরোধীদের করার কথা, কিন্তু এই কাজগুলো আমি করেছি। আমি একজন একমাত্র পৌর প্রতিনিধি, আমি বলছি অন রেকর্ড দেখে নেবেন, যে 124 বার আমি বিব্রত করেছি মাননীয় মহানাগরিককে। আমি একটা বইও বার করছি কিছুদিনের মধ্যে, এই বই, যেখানে কি বলিনি। আপনি বিশ্বাস করতে পারবেন যে কলকাতা শহরে একটা স্থায়ী আর্কিটেক্ট নেই? 1923 সালে এ প্রশ্ন আমি উঠে দাঁড়িয়ে মেয়র সাহেবকে বলেছিলাম যে কেন কলকাতা শহরে আর্কিটেক্ট থাকবে না। আপনি যদি একটা দুতলা বাড়ি করতে যান, দেখবেন সেই বাড়ি করতে গেলেও আপনাকে আর্কিটেক্ট অ্যাপয়েন্ট করতে হয়, কারণ স্টেবিলিটি অফ দ্য বিল্ডিং, সয়েলের কন্ডিশন, সয়েলের কি কন্ডিশন হবে, তার কি বিষয়, এগুলো তো টেকনিক্যালিটিসের বিষয়। কলকাতা এত বড় কলকাতা শহর, এত অট্টালিকা, এত বহুতল কমার্শিয়াল বিল্ডিং, আর্কিটেক্ট থাকবে না? প্রশ্ন করেছি, কিন্তু হয়নি। আমি বলেছি, আপনারা জানেন কিনা জানি না, সিটি কলকাতা শহরে আগে সিটি আর্কিটেক্ট ডিপার্টমেন্ট ছিল। তাদের কাজ ছিল এই বাড়িগুলোর যে বিষয় স্টেবিলিটিটা পরখ করে দেখে নেওয়া। সেই ডিপার্টমেন্টেই উঠে গেছে। কেউ বলেছেন? আমি বলেছি ওই অন রেকর্ড বলেছি 15/7/2023 কলকাতা পৌরসভার 20তম অধিবেশনে বলেছি। এমন নয় যেটা আমি আজকে বলছি। এই যে আপনি বাড়ির প্ল্যান কিভাবে স্যাংশন হয়, এলবিএসরা সই করে প্ল্যান জমা করেন, কর্পোরেশন তার উপর স্যাংশন দেয়। এক্ষেত্রে কি হয়, প্ল্যান অন্য লোক করছে, এলবিএস শুধু সেই প্ল্যানে সাইন করে দিচ্ছেন, জমা হয়ে যাচ্ছে, মাথা মুন্ডু কেউ জানলো না, এলবিএসও অত দেখলো না, সে টাকা পেলো, সই করে দিল, তার বেসিসে স্যাংশন হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন ছিল যে বাড়ির নকশার ক্ষেত্রে বিল্ডিং দপ্তরের আধিকারিকদের সামনে সশরীরে এলবিএস কে আসতে হবে। তিনি যে সই করেছেন এটা যে তার সই, তাকে আসতে হবে, তা না হলে গলদ হচ্ছে, গাফিলতি হচ্ছে। আজকের কথা নয়, 2023 সালে প্রশ্ন আমি পৌরসভার অধিবেশনে দাঁড়িয়ে মেয়রকে সতর্ক করেছিলাম যে গাফিলতি ঘটে গেলে তার দায়িত্ব কিন্তু সবটাই পৌরসভার আসবে। কোনটা বলিনি বলুন? আমার এই 124টা কোশ্চেন আপনি যদি স্টাডি করেন, দেখবেন কলকাতা শহরের উপর দাঁড়িয়ে এই প্রশ্নগুলো করা। এবার এর জন্য পৌর প্রতিনিধি হওয়ার দরকার নেই, আমরা তো কলকাতা শহরের স্থায়ী নাগরিক। আমরা এর জন্য বিরাট বিজ্ঞান বা বিজ্ঞ হবার দরকার নেই। উত্তর কলকাতা জুড়ে 200-250 বছরের পুরনো পরিবার আমরা, ফলে আমরা কলকাতা সমস্যা জানি। যেটুকু জানি ছোট বুদ্ধিতে সেইটুকু বলবার চেষ্টা করেছি, কিন্তু সেই মূল্যায়ন হয়নি বলেই কোথাও না কোথাও এখন যখন তারাতলা ঘটছে, নিজের বিবেককে কি বলবো, এইগুলো তো আমি বলেছিলাম, কিন্তু আজকে যদি মানতো তাহলে তো গার্ডেন নিচু হতো না, তারাতলা তো হতোই না। ফলে এটা আর কার ক্ষেত্রে খাটবে জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এই অপবাদটা খাটবে না, কারণ আমি কিন্তু বারবার সতর্ক করেছি। কিন্তু ওই যে বললাম, আমি একটা সামান্য কাউন্সিলর, আপনারাও জানেন কাউন্সিলরের কি গুরুত্ব আজকের বাজারে। ফলে সেই কারণেই আমার মূল্যায়ন হয়নি। আমার মূল্যায়ন মানে আমার ব্যক্তিগত মূল্যায়ন নয়, আমার কথা বলার মূল্যায়ন, আমার প্রশ্নের মূল্যায়ন, এগুলো হয়নি। ফলে তার জন্যই দলকে এই ভোগান্তির সামনে পড়তে হচ্ছে। একটা মানে আপনি যে অভিযোগগুলো তুললেন, মানে সত্যি কথা বলতে কি ভয়ঙ্কর অভিযোগ তুলছেন। মানে আর্কিটেক্ট নেই, আপনি বলছেন যে প্ল্যান ঠিক মতন স্যাংশন করার জন্য কেউ ঘটনাস্থলে যায় না, সেই জায়গায় যায় না। এটা তো দীর্ঘদিনের একটা মানে ভেতরেই ঘুঘুর বাসা বলতে গেলে পুরসভার ভেতরে। আমরা বাইরে থেকে এখন মানে এই ঘটনার পর, তারাতলার ঘটনার পর, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে, একাধিক অভিযোগ তিনি একদম সই করা কাগজ দেখিয়েছেন প্রাক্তন মেয়রের। সেই বিষয়টাই তো যেন আপনি সেদিকেই আঙুল তুলছেন যে এইরকম একটা ঘুঘুর বাসায় পুরসভার মধ্যে ছিল। দীর্ঘদিন ধরে এই মানে ভুলটাই যেন ঠিক হয়ে চলছিল, যার ফল একের পর এক ভুগতে হচ্ছে। এটা কি এই সরকারের 15 বছরের এই সরকার, কলকাতা পুরসভা তারও আগে থেকে তৃণমূলের হাতে ছিল, তার ফল? 15 বছরের ইতিহাস তো বলতে পারবো না, আমি 5 বছরের কাউন্সিলর। এইটুকু বলতে পারবো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করলে, পরিকাঠামো উন্নয়ন যাকে বলে, তাহলে কোনো শহরের ভালো হতে পারে না, রাজ্যের ভালো হতে পারে না। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে আমরা কেউ নজর দিইনি। কেন দিইনি? তার জন্য হয়তো অনেক ভাইরাস কাজ করতে পারে, অনেক ফ্যাক্টর কাজ করতে পারে। এই ফ্যাক্টরগুলো যদি আমরা একটু মাথা দিয়ে ভাবতাম, তাহলে কিন্তু এই সমস্যা হতো না। আজকে যে এত কথা আসছে, বলুন তো কলকাতায় এয়ার পলিউশন আজকে যে জায়গায় পৌঁছেছে, কোয়ালিটি অফ এয়ার বিশেষত শীতকালে এতটাই খারাপ যে
কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি সে প্রশ্নও আছে যে কোয়ালিটি অফ এয়ার বাড়ানোর জন্য কি করেছি। এই যে আপনি দেখেন একটু ঝড় বৃষ্টিতে কলকাতার একটার পর একটা গাছ পড়ে যাচ্ছে। বিদেশে গাছের ট্রিটমেন্ট করার জন্য হাসপাতাল আছে, একটা গাছ পড়ে যাওয়া মানে 100 মানুষের মৃত্যু। আর এগুলো বড় গাছ, একদিনে হয়নি, 50 বছর লেগেছে একটা গাছকে বড় হতে গেলে। প্রশ্ন করেছি, যে মেয়রকে বলেছি যে আপনি এই গাছগুলো ট্রিটমেন্ট, গাছগুলোর হসপিটালিটির ব্যবস্থা করতে হবে, নাহলে গাছ ফটাফট পড়ে যাচ্ছে। কারণ গাছের ট্রিটমেন্ট হচ্ছে না বলে শেকড় আলগা হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভাবুন, যারা বোটানিস্টদের সাথে কথা বলুন। কিন্তু আমার পরামর্শটা তো নিতে হবে। আমি নয় ছোট বুদ্ধির মানুষ, আমি নয় একটা সামান্য কাউন্সিলর, কিন্তু একটু আধটু তো লেখাপড়া করেছি। সেই সামান্য লেখাপড়া করার সুবাদে এগুলো বলেছি, বুঝিয়েছি, হাউসে সতর্ক করেছি। কিন্তু যদি কেউ না নেন তাহলে সেটা তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমি সজাগ করেছি। আবার বলছি, এটা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের খারাপ সময় বলে কিন্তু আমি বলিনি। তখন তৃণমূল কংগ্রেস হই হই করে 21 সালে জেতার পর 23 সালে তৃণমূল কংগ্রেস হই হই করছে, তার মাঝখানে দাঁড়িয়েও কিন্তু এই কথাগুলো বলেছি। মেয়র সাহেব অনেকবার বিব্রত হয়েছেন, বিরক্ত হয়েছেন তার নিজের ভাই, কেন আমার শাসক দলের পৌর প্রতিনিধি কেন এই কথাগুলো বলবে। কিন্তু বলেছি, একটা দল থেকে প্রতিনিধিত্ব করার পরও এটা আমি মনে করি যে আমি কলকাতার নাগরিক, কলকাতার মানুষ, কলকাতার কথা বলেছি। ফলে আমার ক্ষেত্রে অন্তত সেই অপবাদটা আসবে না যে আমি আজকে বলছি, অতীতে বলিনি। এই যখন আপনি তৃণমূল ছাড়ার কথা বললেন, সেদিনকেই আপনি উপস্থিত ছিলেন আমরা বেঈমান নই, মানে দল, আপনি এতদিন দলটার সঙ্গে যুক্ত ছিলেন। কোথাও গিয়ে কি ভালো বা খারাপ কিছু মনে হয়েছে যে দলটারকে আজকে পোস্টার করে পেছনে ব্যানার টাঙিয়ে বলতে হচ্ছে আমরা বেঈমান নই? এটা আপনার মূল্যায়ন কিরকম, মানে আপনার কি মনে হচ্ছে যে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে দলটার? মানে তার মানে কি দলটার প্রায় 70 বা 80% সদস্যই বেঈমান ছিলেন, নাকি নেতৃত্বের গরজ ছিল? দেখুন, আমি কোনো দলীয় সংগঠন পদ অলংকৃত করেছিলাম না, এমনকি পৌরসভাতেও আমার কোনো পদ ছিল না। আমি কাউন্সিলর, বাংলায় এরকম কাউন্সিলর 1020 আছে, বিভিন্ন পৌরসভা মিউনিসিপ্যালিটি মিলিয়ে আমি তাদেরই একজন। আমার সব থেকে খারাপ লাগছে যে একটা দল 1 মাসের মধ্যে সাইনবোর্ডে পরিণত হলো। কেন? এ প্রশ্ন তো সবাই, সেটা রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে একেবারে কোটি মানুষদের। আমার মূল্যায়ন হলো যে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আগে ডিগবাজি খাচ্ছেন। কি পরিমাণে ডিগবাজি খাচ্ছেন? দল তো এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে। সাংসদদের নিয়ে একটা দল এনসিপিআই দিকে, একটা দল ঋতব্রত বাবুদের তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আরেকটা কালীঘাটের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো আমাদের মতো সাধারণ লোক, সাধারণ কর্মী কোথায় যাবে? আমার সাংসদ, আমি আমার কথা বলছি, আমার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায়, তিনি ডিগবাজি খেয়ে চলে গেছেন এনসিপিআইতে, যে কোনো কারণেই হোক। তো তার অধীনে একটা ওয়ার্ডের পৌর প্রতিনিধি কি করবে? আমার বিধায়ক বলছেন আমার স্বামী এনসিপিআইতে গেলে আমি এখনো কালীঘাট পন্থীতে আছি, কিন্তু উত্তর কলকাতার সভাপতি কুণাল ঘোষ বলছেন তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। যাই হোক, সে নাটক যে জায়গায় থাকুক, তিনি বলছেন আমি কালীঘাট পন্থীতে আছি। আর ঋতব্রত বাবুদের তৃণমূল কংগ্রেস, সেখানে কারা গেছেন? সেখানে সব এতদিন যারা দুধে ভাতে ছিলেন, সমস্ত ক্ষীর খেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর যে নামগুলো এক নিঃশ্বাসে উচ্চারণ হতো, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী থেকে আরম্ভ করে বিপ্লব মিত্র, কাজল শেখ, কত নাম বলবো পর না। ও এরা সব সাধু? কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে এরা সব সাধু। তারা গেলেন তৃণমূল ঋতব্রত বাবুদের দিকে, আসল তৃণমূল যারা বলছে, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে। দেখুন, কে আসল কে নকল সে বিচার আমার করার কথা না, আমি করবও না। কিন্তু আমি বিভ্রান্ত। ঋতব্রত বাবুদের তৃণমূল কংগ্রেসের এই রূপ, কালীঘাট পন্থীদের তৃণমূলের এই বিষয়, যেখানে আমার বিধায়ক আছেন সেখানেও একটা নাটক, আর আমার সাংসদদের এনসিপিআই একটা। আমি কোথায় যাব? যেখানে যাব না সেই আমাকে খারাপ ভাববে। আমি যদি সাংসদের সাথে না যাই, কালীঘাট খারাপ ভাববে, এর কাছে না গেলে ও খারাপ ভাবছে। তো আমার মনে হয়েছে বিভ্রান্ত ভাবে চলার থেকে সে একটা জায়গায় এসে নমস্কার করে সরে যাওয়াটা অনেক শ্রেয়। কারণ আমি তো
অনৈতিক কিছু করতে পারবো না, আমি বেঈমানগিরিও করতে পারবো না। আমি এতদিন ছিলাম, আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। এখন তোমরা নিজেরাই বিভক্ত হয়ে পড়েছো, ফলে আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও সকলকে প্রণাম জানিয়ে ইনিংস শেষ করার দরকার। তো সেটাই করেছি আমি। আপনার নামের সঙ্গে বারবার একটা নাম জড়িয়ে থাকে, মানে আপনার পরিচয় যেখান থেকে, প্রশাসক, ক্রিকেট প্রশাসক, সিএবি। যদি আমি খুব ভুল না বলি, আপনি মানে বহুদিন আগে বোধহয় সদ্য কলেজ পাশ করেছেন বা সেই সময় থেকেই সিএবির সঙ্গে যুক্ত, এবং আপনার প্রশ্নে তৎকালীন সভাপতি বিব্রত হয়েছিলেন, এরকম ইতিহাসও আছে আপনার তির্যক কঠিন প্রশ্নে। সিদ্ধার্থ শঙ্কর রায় তখন সভাপতি ছিলেন, পাঞ্জাবের রাজ্যপাল। সেই সময় আপনার প্রশ্নেই আপনিই প্রশ্ন করেছিলেন, যদি আমি খুব ভুল না বলি। ঠিকই বলছেন। সেই সিএবির কোষাধ্যক্ষ হয়েছিলেন। এখন আপনার সঙ্গে বোধহয় একটু দূরত্ব তৈরি হয়েছে বা আপনি নিজেকে সরিয়েছেন। আবার কি সেই ক্রিকেট প্রশাসক হিসেবে ফিরতে চান? দেখুন, খেলার মাঠ, ক্রিকেট, এগুলো তো সবসময় টানে গায়ের রক্তের মতো। আমার আজকের যা পরিচিতি কাউন্সিলর হিসেবে নয়, আমার সব পরিচিতি হচ্ছে মাঠের পরিচিতি। এবং 2008 সাল থেকে 2017 সালের একটা বিরাট অধ্যায় জুড়ে আমি ছিলাম। আমার গুরুদেব ছিলেন জগমোহন ডালমিয়া। কিন্তু তারপরে ওই যে সুপ্রিম কোর্টের রায়, লোধা কমিশন, এইসবই একটা পরিমণ্ডল তৈরি করে দিয়েছে সারা ভারতবর্ষে যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটররা 9 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। সে কারণে শুধু তো আমি নই, সারা ভারতবর্ষের তাবড় তাবড় ক্রিকেট প্রশাসকরা সরে গেছেন। সে অনুরাগ ঠাকুরও সরে গেছেন থেকে শুরু করে শ্রীনিবাসন জিকেও সরে যেতে হয়েছে, এবং সবাই সরে গেছেন, তাহলে আমাকেও সরে যেতে হয়েছে। তারপরে অবশ্য এখন নতুন স্পোর্টস অ্যাক্ট আসছে করছে, যবেই আসুক সেখানে হয়তো দরজা খুলতে পারে, সেটা পরের কথা, দরজা খুলবে কি খুলবে না। কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, খেলাধুলো আমাকে সবসময় টানে। আমি নিজে এখন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। শেষ উত্তরাখণ্ডে যে ন্যাশনাল গেমস হয়েছিল, আমি সেখানে সেভ দ্য মিশন বেঙ্গল গেছিলাম। ফলে খেলাধুলো সবসময় টানে এবং সেটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং। পৌরসভা তো আছে, এ তো পৌরসভার মতো চলবে, রাজনীতির জায়গা থাকবে, তবে আমি ভীষণ স্বচ্ছন্দ। ক্রিকেট মাঠ, খেলাধুলো, সবুজ ঘাস, এতে বেশি আমি স্বচ্ছন্দ। আপনি কিছুক্ষণ আগে আলোচনায় বলছিলেন যে গাছ পড়ে যাওয়া নিয়ে আপনি সরব হয়েছিলেন, একাধিক প্রশ্ন আপনি তুলেছিলেন, কিন্তু সেটা তেমন কোনো কাজের কাজ হয়নি। যদি আমি খুব ভুল না বলি, আপনার বোধহয় অন্যতম একটা প্রশ্ন ছিল কলকাতা শহরের ট্রাম লাইন, মানে ট্রাম প্রায় উঠে গিয়েছে, দু একটা ঐতিহ্য রক্ষার জন্য ট্রাম রয়েছে, কিন্তু কার্যত ট্রাম উঠে গেছে। সেই কিন্তু মজার জিনিস, সবকটা ট্রাম লাইন কিন্তু রয়েছে, কোনো লাইন ওঠেনি। এটা নিয়েই বোধহয় আপনার প্রশ্ন ছিল যে ট্রাম লাইনটা এইরকম করে রাস্তা, আপনার বাড়ির পাশ দিয়েও ট্রাম লাইন রয়েছে। তো বেশ কয়েক বছর হয়ে গেছে আপনার সেই প্রশ্ন, কিন্তু রাস্তা ওঠেনি। প্রশ্নটা লিপিবদ্ধ রয়েছে, লাইনটা ঠিক হয়নি বা রাস্তাও পরিষ্কার হয়নি। কি মনে হয়, মানে আপনি কি ভুল প্রশ্ন করেছিলেন, না প্রশাসক বা পুরসভার আপনাকে গুরুত্ব দেয়নি বা আপনার কথাকে পাত্তা দিতে বা তার প্রয়োজন মনে করেনি? দেখুন, প্রশ্ন তো ভুল ছিল না। ট্রাম হচ্ছে যে কোনো শহরের একটা হেরিটেজ। আমি অস্ট্রেলিয়াতে গেছিলাম ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে, অ্যাডিলেটে ট্রাম চলে, লন্ডনও আছে। তো আমার প্রশ্ন ছিল, নয় তুমি ট্রাম চালাও, যেখানে লাইন আছে তাকে সারিয়ে টারিয়ে তুমি ট্রাম চালাও, কিন্তু যেখানে 20 বছর ট্রাম চলছে না, সেই লাইনগুলোকে তুলে ফেলো অথবা পিচ দিয়ে ঢেকে দাও। আমার একটা ট্রাম, অত্যন্ত পুরনো লাইন ছিল, ট্রাম চলতো রাজাবাজার টু বাবুঘাট, এই উত্তর কলকাতার পুরনো জায়গা। বহু মানুষ সকালবেলায় গঙ্গা স্নান করতে যেত বাবুঘাটে এই ট্রামে করে। আজকে 20 বছর ট্রামটা চলছে না, লাইন রয়ে গেছে, কোনো মেরামতি হচ্ছে না, কিছু হচ্ছে না, লাইন ভাঙছে। সব থেকে মুশকিল কাদের জানেন? যারা স্কুটার আর বাইকে চলে, অল্প হালকা বৃষ্টি হলেই স্কিট করে যাচ্ছে, মানুষ পড়ছে, আহত হচ্ছে, মেডিকেল এনআরএসে নিয়ে যাওয়া হচ্ছে, কারোর কোনো হেলদোল নেই। আমি প্রশ্ন করেছিলাম যে ট্রাম লাইন নয় ঢেকে দাও, তুলে ফেলো, অথবা ট্রাম চালাও, কিন্তু কোনোটাই করছো না, রক্ষণাবেক্ষণ হচ্ছে না। তখন পৌরসভার বক্তব্য ছিল ওটা ট্রাম কোম্পানি করবে, ট্রাম কোম্পানি বলছে ওটা স্টেট গভর্নমেন্ট করবে। আরে আসলে কাউকে না কাউকে করতে হবে, এক পাও কোনো কাজ হয়নি। ফলে এখনো অল্প বৃষ্টি হলে আপনাকে আমি বলবো, আমার কাছ থেকে আপনি যান, দেখুন ট্রাম লাইনের মাঝের অংশ
ভেঙে 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 যাচ্ছে, আর সেখানে অল্প বৃষ্টিতেই স্কিট করছে স্কুটার আর বাইকগুলো। কে ভাববে? আমরা তো গাড়ি, সবাই তো বলবে আমরা তো গাড়িতে চড়ি, এসি গাড়িতে করে যাচ্ছি, 4 চাকার গাড়িতে যাচ্ছি, কনভয় নিয়ে যাচ্ছি, কিন্তু তা তো নয়। যারা স্কুটার বাইকে যাচ্ছে সাধারণ মানুষ, তাদের কথা ভাবতে হবে। এইসব অসংখ্য প্রশ্নের মাঝখানে দাঁড়িয়ে হকার, আপনি বলুন তো। আমি হকারদের বিরুদ্ধে নই, সারা পৃথিবীতে হকার আছে, বড় বড় শহরে হকার আছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যে জায়গায় বসে আমার সাথে কথা বলছেন, এখানে অন্তত সবই সোনার দোকান, সে পিসি চন্দ্রই বলুন, অঞ্জলি জুয়েলার্সই বলুন, সেনকো গোল্ডসই বলুন, সব বড় বড় দোকান আছে, সাধারণ সোনার দোকানও আছে। কাস্টমাররা দোকানে যেতে পারবেন না, কারণ হকার ঘিরে আছে, তাকে ঘুরে যেতে হবে, গাড়ি রাখতে পারবেন না, হকারদের সমস্যা হবে। তাহলে এই এত বড় দোকানগুলো চলবে কি করে? তারা তো এত টাকা ট্যাক্স দেয়, কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে এত বাড়ি, বাড়ির মানুষ নিজের বাড়িতে ঢুকবে, ঘুরে যেতে হবে, ফলে কোনো ব্যবস্থা নেই। বারবার বলেছি, কিন্তু একটাই কথা, যে টাউন ভেন্ডিং কমিটি আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সব আছে, কিন্তু সমাধানের কি রাস্তা আছে? ফলে আজকে নিয়ন্ত্রণ করেননি হকার। কলকাতা শহরে হকার একটা রাজত্ব তৈরি করে নিয়েছে। কলকাতার যারা স্থায়ী রেসিডেন্ট, তারা কিন্তু দুঃখ আর যন্ত্রণা নিয়ে ভুগেছে। ফলে ভোটের সময় তারা দলকে দেখেনি। ফলে এই যে মানুষের কথা ভাবতে গেলে না, সামগ্রিকভাবে সকলের কথা ভাবতে হবে। শুধু আমি হকারদের কথা ভাববো, অথচ আমি দোকানদারদের কথা ভাববো না, আমি স্থায়ী বাসিন্দা যারা মানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ক্যালকাটা, তাদের কথা ভাববো না, সেটা কি করলে হবে? ফলে এই যে অসংখ্য সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধান আমরা করিনি। আমরা শুধু আইন করে গেছি। আমাদের একটা বড় আইন আছে যে বাজারে প্লাস্টিক, এই যে পাতলা পাতলা প্লাস্টিক, কেউ আলু নিয়ে যাচ্ছে, কেউ মাছ নিয়ে যাচ্ছে, কেউ মাংস নিয়ে যাচ্ছে, সেই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, কিন্তু সব বাজারেই ওই প্লাস্টিক ব্যবহার হচ্ছে। তুমি যখন আইন করেছো, তুমি ব্যবস্থা নাও। ওই প্লাস্টিক গুলোই তো ড্রেন করে সব ড্রেন ট্রেন আটকে দিচ্ছে, কলকাতার মানুষকে জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে। তুমি আইন করেছো যে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, অথচ দেদার প্লাস্টিকে লোক জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এই ফলে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা হয়নি। কলকাতার বাজার বলুন তো, বাজারগুলোর কি অবস্থা? আমার বউবাজার বাজার সব চাঙড় ভেঙে ভেঙে পড়ছে। কতবার আমি বলেছি যে একটা ব্যবস্থা করুন। কলকাতার বাজারগুলো সার্বিকভাবে, একটা তো বাজার আপনার খিদিরপুরের দিকে প্রায় আগুন লেগে এসছে, তো ধ্বংস হয়ে গেছিল। কলকাতায় কিছু বেসরকারি বাজার আছে, কিছু পৌর বাজার আছে, কিছু সরকারি বাজার আছে, কিন্তু তার কোনো হাল হকিয়ে ঠিক নেই। এগুলো তো পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ পৌর এলাকায় এই বাজারগুলো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। এরকম বলতে গেলে তো আপনার দিন কাভার হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার স্যাটিসফ্যাকশন, একটা মানুষ তো স্যাটিসফাই হয় তার কাজের জন্য। আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে এইগুলো আমি সোচ্চারভাবে পৌর অধিবেশনে বলেছি। নেননি তাদের ব্যাপার, তারা অনেক বড় নেতা, অনেক বড় জায়গায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তারা যেটা ভালো বুঝেছেন করেছেন, কিন্তু আমি নিজে আমার কাজে খুব স্যাটিসফাই। আমি প্রাণ খুলে কলকাতার সমস্যার কথা বলেছি। আমার পরের যেটা খুব জানার ইচ্ছে করছে, যে সেদিন মঞ্চে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যেখান থেকে বেরিয়ে এসে আপনার মনে হলো দলটা ছাড়তে হবে? কেন, মানে সেই মঞ্চের সেই দিনে থাকার পর কেন? আগের দিনে তো বেরোতে পারতেন, সেই দিন কেন হলো? দেখুন, আমি দুটো ঘটনা আমি খুব মনে করি। সেদিন মাননীয়া নেত্রী, তার যে ভাষণ টেলিফোনের মধ্যে দিয়ে, মোবাইলের মধ্যে দিয়ে শোনা হয়েছে, দুটি বিষয় কিন্তু আসা উচিত ছিল। তাকে সমালোচনা করার মতো ধৃষ্টতা আমার নেই। আমি সবসময় সম্মান করব, কারণ তিনি আমাকে টিকিট দিয়েছিলেন একটা সময়। আমি অকৃতজ্ঞ নই, আমি বেঈমানও নই, কিন্তু নিজেরও তো কিছু অনুধাবন থাকে, নিজেরও কিছু কথা থাকে। তিনি যেটা বললেন, তিনি বললেন যে 21শে জুলাই আমাদের করতে হবে। আমার এখানে বলার এটাই, যে আজকের দিনে দাঁড়িয়ে 21শে জুলাই হবে কি হবে না, কোথায় হবে, এর থেকেও বড় বিষয় হচ্ছে আমার কর্মীরা মার খাচ্ছে, আমার কর্মীরা ঘর ছাড়া। তাদের জন্য কি ভাবনা, সেটা কিন্তু বুঝতে পারা গেল না। কোভিডের সময় তো আমরা 21শে জুলাই করিনি, এবারও করতাম না। কিন্তু যে মানুষগুলো আজকে কর্মীরা আজকে দুর্দশার মধ্যে রয়েছে, মার খাচ্ছে, অনেক জায়গায় ঘর ছাড়া, তাদের পাশে থাকার কি বার্তা নেত্রী বলছেন না। বাকি নেতারা তো ঘরেই ঢুকে গেছেন,
কেউ বাইরেই বেরোচ্ছেন না। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোথায় ঐক্যবদ্ধ? ইনডিসিপ্লিনের চূড়ান্ত। সাংসদ একদিকে, আমার বিধায়ক আরেক দিকে। কই শোকজ হচ্ছে না, সাসপেন্ড হচ্ছে না? আপনাকে জানিয়ে রাখা দরকার, আমাদের একটা উত্তর কলকাতার কাউন্সিলরদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের অ্যাডমিন এখনো, মানে আমি যেদিন দল ছেড়েছি তার আগে পর্যন্ত অ্যাডমিনে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি তো অন্য দলে চলে গেছেন, এনসিপিআই তে। তিনি কেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের গ্রুপের অ্যাডমিন হয়ে থাকবেন? আমি দল ছাড়ার আগে তিনি আমাকে রিমুভ করে দিয়েছেন। আমি দল ছাড়ার আগে তিনি আমাকে রিমুভ করে দিয়েছেন ওই গ্রুপ থেকে, কারণ তার আগে আমি কিছু কথা বলেছিলাম তার এনসিপিআই তে চলে যাওয়া নিয়ে। ফলে আমি দল ছাড়ার আগে কেউ যদি বলেন তুমি দল ছেড়েছো অপমানে, আমাকে রিমুভ করে দিয়েছে। আমাদের একটা গ্রুপ ছিল নর্থ কলকাতা এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেই গ্রুপের অ্যাডমিন হচ্ছে এই সুরেন্দ্রনাথ কলেজের কাণ্ডে ঘটে যাওয়া যেসব উইতে টাকা টাকা খেয়েছে, বেডরুম পাওয়া গেছে, সেই ছাত্র নেতা ওই গ্রুপের অ্যাডমিন হয়ে। আমি গ্রুপ ছেড়ে দিয়েছি, কিন্তু ওই যেদিন আমি গেছিলাম সেদিন অব্দি অ্যাডমিন হয়েছিল। কেন? তাহলে স্বচ্ছতা কোথায় গিয়ে দাঁড়ালো? মুখে আমরা বলছি স্বচ্ছ হতে হবে, ঠিক পথে চলতে হবে, কিন্তু সব অসৎ লোকেরা আলো করে বসে আছে আজকের দিনেও। তো এদের সাথে আমি ঘর করে করবোটা কি? আমি তো দুটো স্পেসিফিক ঘটনা আপনাকে বললাম। আমি ছেড়েছি, তার আগে আমাকে রিমুভ করেছে। মানে আমার উত্তর কলকাতা প্রসঙ্গ যখন হলো, আপনি যখন ঢুকলেন, খুব আশ্চর্যজনক ভাবে সেই নামটা উঠে এলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ, তাপস রায়, বিশ্বরূপ দে, বাকিগুলো তো বলছি না, আবার কুণাল ঘোষ। বারবার এই একটা নামের বিরুদ্ধে হাজারো অভিযোগ। তিনি অন্য দলে চলে গেছেন, তৃণমূলের কাউন্সিলরদের গ্রুপে অ্যাডমিন তিনি। মানে এটা কি, মানে এই যে উত্তর কলকাতার এই ভগ্ন দশা, যে যার খুশি মতো বিপুল অভিযোগ ওই এক জায়গা থেকেই, তারপরেও দলনেত্রীর কোনো কঠোর অবস্থান নয়, চুপ করে থাকা, বাধা নেওয়ার, স্ত্রীর দলে থাকা, কোনো পদক্ষেপ নয়। এইগুলোই কি আপনাদের উত্তর কলকাতার নেতা কর্মী সাধারণ সমর্থক সবার মনে ক্ষোভের কারণ? দেখুন, একটা তো কারণ তো বটেই। তাপস রায় বা সজল ঘোষের সাথে আমার এই জায়গায় তফাৎ, ওদেরকে জোর করে দল থেকে বার করে দেওয়ার জন্য যা যা করণীয় ওনারা সেটা করেছেন। সেই সজলের পুলিশ দিয়ে সজলের বাড়ি ভাঙাই হোক, তাপস রায়কে হিউমিলেট করে দল ছাড়তে বাধ্য করাই হোক, করেছেন। কিন্তু আমি দল যখন ছেড়েছি তখন ওনারা নিজেরাই ছড়ে গেছে। তারপরে কিন্তু গ্রুপ অ্যাডমিন রয়েছে, গ্রুপের অ্যাডমিন রয়েছে। ফলে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটা সিদ্ধান্ত নিতে পারছেন না, আমি সেটা বুঝতে পারছি না, আমার অজানা। তার মতো একজন ডাইনামিক নেত্রী, 15 বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, এখনো কেন এই ভরাডুবির মধ্যে দাঁড়িয়েও একটা ব্যবস্থা নিতে পারছেন না, এটা আমার বোধগম্য হচ্ছে না। এবং যতদিন যাচ্ছে, আপনি যদি সিরিজ অফ ঘটনা দেখেন, উত্তর কলকাতার সবকিছুটা নড়বড়ে করে দেওয়ার পেছনে কিন্তু এই সব মানুষরা, আমি নাম করতে চাই না, অন্য দলে চলে গেছেন, যে যেখানে গেছেন ভালো থাকুন, কিন্তু এটা কিন্তু রাজনীতির শিষ্টাচার না। আমি এটুকুই বলবো যে শুভবুদ্ধি হোক, যারা তৃণমূল কংগ্রেস করবে তাদের উদ্দেশ্যে বলবো খুব সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় কিন্তু ছুরি কাছি চলে যেতে পারে। আমরা আলোচনা অনেকটা শেষ পর্যায়ে এসেছি, আর দু একটা বিষয় জানার খুব ইচ্ছে করছে, যে বিশ্বরূপ দিকে আবার রাজনীতিতে ফিরবে, না সিএবি ক্রিকেট প্রশাসক সেখানে থাকবে? দেখুন, কি হবে আসলে, জীবনে কোনটাই স্ট্যাটিক নয়। যদি কোভিড না আসতো আমার পলিটিক্সে আসা হতো না, কাউন্সিলরও হওয়া হতো না। আবার বাঁক আমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে আমি নিজেও জানি না। তবে কিছু আমার অসমাপ্ত কাজ আছে, আমি তো সেই অসমাপ্ত কাজগুলো মাঝপথে ফেলে রাখাটা সেই মানুষগুলোর ভোগান্তি হবে, এখন আমি মনে করি। সব থেকে বড় কাজ হচ্ছে, আপনি জানেন যে মেট্রো বিপর্যয়, বউবাজারের মেট্রো বিপর্যয়, কলকাতার ইতিহাসে এত বড় বিপর্যয় তো এর আগে হয়নি। 2019 সালে মেট্রো বিপর্যয় হয়েছিল, তখন আমি কাউন্সিলর নই। সেই সময় আমি শুনেছি যে গোয়েঙ্কা কলেজে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সমস্ত মানুষকে আশ্বস্ত করেছিলেন যে 2.5-3 বছরের মধ্যে তোমরা আবার স্বস্থানে সসম্মানে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে। আজকে 8 বছর হতে চলল, 2019 থেকে 2026, 8 বছর হতে চললো, মানুষগুলো ফেরিনি।
তার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। কখনো KMRCL, কখনো পৌরসভা, কখনো সংশ্লিষ্ট দপ্তর সেই কাজগুলো শুরু করেছে। ঘরে ফেরানোর কাজগুলো, অর্থাৎ বাড়ি তৈরির কাজ হচ্ছে, পুরো শ্মশান হয়ে গেছে 3টে পাড়া, সেইগুলো আস্তে আস্তে ডেভেলপ করছে। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে মানুষগুলোকে তাড়াতাড়ি বছর খানেক দেড়েকের মধ্যে 27 সালের মধ্যে মানুষগুলোকে ফেরানো। ঈশ্বর করেন, মানুষ আশীর্বাদ দেন, তাহলে এই চ্যালেঞ্জটা আমার যেটা নিয়েছি সেটা সাকার করার চেষ্টা করব। কলকাতা শহরে 144টা ওয়ার্ড আছে। আমার ওয়ার্ডই একমাত্র ওয়ার্ড যেখানে কোনো হেলথ সেন্টার ছিল না, স্যাটেলাইট হেলথ সেন্টার। কেন্দ্রীয় সরকার অনুদান দেন, কর্পোরেশন টাকা দেন, হেলথ সেন্টার। আগে একবার টাকা ফেরত চলে গেছিলো আমার আগের সময় কাউন্সিলরের সময়। আমি অনেক তদবির তদারকি করে হেলথ সেন্টারটার কাজ শুরু করেছি, অর্ধেক কাজ হয়ে রয়েছে। এরকম কিছু কিছু দায়বদ্ধতা আমার রয়েছে। এখন সবটাই নির্ভর করবে মানুষ কি চাইছেন। তবে মানুষ এইটুকু বোঝেন যে বিশ্বরূপ দে পলিটিক্সের সরাসরি লোক নয়, একে দিয়ে কাজ হবে। তো এখন দেখা যাক যে সামনের নির্বাচনে কি হবে। তবে আমার কিছু কাজ অসমাপ্ত রয়েছে, এটুকু আমি বলতে পারি। আমরা কয়েকদিন আগে শুনিয়েছিলাম আরেক কাউন্সিলর, বোধহয় সম্ভবত প্রথম তিনি তৃণমূল ছেড়েছিলেন, পদ ছেড়েছিলেন, অরূপ চক্রবর্তীর কথা। তিনিও বলেছিলেন কোনো দলে না গেলেও মানুষের জন্য কাজ করব। আজকে বিশ্বরূপ দেও বলছেন কোনো দলে না গেলেও মানুষের জন্য কাজ করব, এবং যদি আহ্বান আসে পরবর্তীকালে ভেবে দেখবেন। তবে একটা কথা তিনি স্পষ্ট করছেন, তৃণমূলে ফিরবেন না। কুণাল ঘোষের প্রতি আস্থা রয়েছে, শুভেচ্ছা জানাচ্ছেন, আরো ভালো কাজ করবেন বলে আশাবাদী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি স্বাভাবিকভাবেই যেটা হয়ে চলেছে, সজল ঘোষ থেকে শুরু করে একাধিক প্রাক্তন তৃণমূল নেতাদের অভিযোগ সেই তালিকাতেও রয়েছেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, আর আগামী দিন ক্রিকেট প্রশাসক হিসেবে দেখা যাবে কিনা সেদিকেও জল্পনা চিরিয়ে রাখলেন। ফলে আমাদের নজর রাখতে হবে, আমরা দেখব। আর বিশ্বরূপ দাকে আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।